তো আমার পিসি একজন পরিচিত আছে যে আর কি কালো জাদু নিয়ে কাজ করে। তো সে হচ্ছে গিয়ে কালো জাদু কিংবা কালা জাদু, আবার অনেকে এটাকে ইংলিশে যেটা বলেন ব্ল্যাক ম্যাজিক, কোনটা কতটা সত্য আমরা কেউ এখনও পর্যন্ত জানতে পারিনি। কালো জাদু জিনিসটা কি এখনও পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না। আপনাদের কাছে যদি ক্লিয়ার থাকে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন। আমি যেইটুকু জানি, কালো জাদু হলো এমন একটি জিনিস যেটা দিয়ে মানুষ আরেকজন মানুষকে তার স্বার্থসিদ্ধি লাভ করার জন্য ক্ষতি করার চেষ্টা করে। আমার পাশে এখন যিনি বসে আছেন তার সঙ্গেও ঠিক এরকম কিছু একটি ঘটনা ঘটেছে। তিনি আমাদেরকে সেই গল্পটি শোনাবেন এবং এটা অবশ্যই একটি সত্য ঘটনা, কারণ আপনারা অনেকেই ভাবেন যে গল্পটা স্ক্রিপ্টেড করে, এরকম কিছু না। আমরা সত্য ঘটনা নেওয়ার চেষ্টা করি, কারণ আমরা নিউজ চ্যানেলে কখনোই চাইবো না যে একটা গল্প মানে একটা স্ক্রিপ্ট লিখে গল্প আপনাদের সামনে প্রেজেন্ট করা। যাই হোক, সত্য ঘটনাটা বিশ্বাস করার দায়িত্বটা আপনাদের, কারণ এখন বিজ্ঞানের যুগে কতটা আপনারা কীভাবে নেবেন সেটা আপনাদের কাছে। চলুন এত কথা না বাড়িয়ে দিদির কাছ থেকে শুনে নিই সেই সত্য ঘটনাটা। দিদি, প্রথমে বলো এই যে কালো জাদু সম্পর্কে তুমি কতটা কি জানো? সত্যি বলতে কালো জাদু সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া নেই ডিপে। তুই যেটা বললি আর কি, যে মানুষের এটা করে হচ্ছে কি কারো স্বার্থসিদ্ধির জন্য, মানে যেটাকে বলা হচ্ছে ইভিল সেলফিশনেস আর কি, নিজের কোনো খারাপ বদ বুদ্ধি থাকলে সেটাকে জাস্ট কার্যসিদ্ধিতা করার জন্য ইউজ করে। আমারও আইডিয়া সেইটুকুই। আমি এর থেকে বেশি ডিটেলস কখনো অ্যাকচুয়ালি কালো জাদু নিয়ে জানতে চাইনি। আর আমার সাথে যে ঘটনাটা হয়েছিল, মানে সেটা আমার সাথে না, আমাদের বাড়িতে হয়েছিল। আমাদের যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে কি, মানে যার কাছ থেকে আমরা নিয়েছিলাম বাড়িটা, তারা 3 ভাই ছিল। তো আমাদের বাড়িতে পাশের যে বাড়ি, তাদের সাথে একসাথে একটা জায়গা আছে, এটা কমন প্যাসেজ। তো কমন প্যাসেজ নিয়েই শুরুতে ঝামেলাটা শুরু হয় আমাদের মধ্যে। তো সেখান থেকে একটা রাইভালরি টাইপের হয়ে যায় যে মানে এও পাশের বাড়ির লোকও জায়গা ছাড়বে না, আমাদের সাথেও জায়গা, আমরাও সেটা ছাড়বো না, যেহেতু আমাদের অধিকার আছে, আমাদের দলিলে আছে জিনিসটা। তো সেটা নিয়েই শুরুতে ঝামেলা হয়, পরে সেটা একটু বাড়াবাড়িতে চলে যায়। তো যখন আমরা আমাদের পুরনো মানে আমাদের বাড়িতে আগে কীরকম ছিল, এই সাইডটা ধর পুরনো ছিল আর কি, আর আমাদের রাইট সাইডটা যেটা আমরা এখন বসে আছি সেটা হচ্ছে গিয়ে আমাদের নতুন হয়েছে। তো আমাদের এই প্লটটা যখন নতুন হচ্ছে, তখন আমাদের ওপরের ছাদ যখন ঢালাই হয়, মানে আমাদের ঘরের ওপরটা যখন ঢালাই হয় আর কি, জাস্ট তখন সব বাধা রয়েছে আর কি। ঢালাই যেদিন হবে তার 2 দিন আগে আমরা হঠাৎ করে ভোরবেলা উঠেছে আমার বাবা। ভোরবেলা উঠে দেখতে পায় যে তখন তো ঢালাই হয়নি, তো সিঁড়ির ঘর পুরো ফাঁকা, ওপরটা ফাঁকা আর কি, আর ওপরে শুধু তোর রড আর হচ্ছে কি তার দিয়ে বাঁধা রয়েছে। তখন কেসটা হয়েছিল, আমার যখন বাবা এই দরজাটা হয়েছিল, দরজা দিয়ে বেরিয়ে যখন সিঁড়ি ঘরটার মধ্যে যায়, তখন দেখে ওখানে কাপড়ের পুটলি, পলা শাখা ভাঙা, তারপর হচ্ছে গিয়ে জবা ফুল, রক্ত জবা আর কি, ওগুলো পড়ে রয়েছে। তো শুরুতে বাবা সেরকমভাবে আমল দেয়নি আর কি। তো তারপর যখন সবাই মাকে যখন বলা হয় আর কি, মা তখন বলে যে ছাদে গিয়ে একবার দেখতে, যে যদি কেউ ফেলে থাকে তাহলে বাড়িতে ঢুকে তো ফেলবে না, যেহেতু নিচে গেট আছে, তাহলে ওপর থেকেই ফেলার চান্স আছে। তো আমরা যখন সবাই ছাদে যাই, তখন গিয়ে ওখানে পাওয়া যায় হচ্ছে গিয়ে কালো পুটলির মধ্যে হচ্ছে তোর মাছের হাড়, তারপর হচ্ছে গিয়ে আরও হাড় পেয়েছিল, যেটা আমার মায়ের আইডিয়া হচ্ছে গিয়ে বিড়ালের হাড় বা কিছু, তারপর হচ্ছে গিয়ে শিঙের টুকরো। আর এগুলো থেকেই আমাদের আইডিয়া হয় যে কেউ পিন পেয়েছিল, কারণ কালো জাদুতে অনেক শুনেছি এইটুকু যে পিন পাওয়া। আরও কিছু জিনিস ছিল যেটা অ্যাকচুয়ালি অনেক বছর আগের ঘটনা, তো সেরকমভাবে মনে নেই, বাট এগুলো পাওয়া গেছিল আর কি। তো তখনই আমার মায়ের আইডিয়া হয় যে এগুলো সাধারণত ইউজ হয় হচ্ছে কালো জাদু যারা করে তারাই এগুলো ইউজ করে, তন্ত্র সাধনা করে বা যাই হোক কালো জাদু করে আর কি। তো সেটা থেকে আমাদের আইডিয়া হয় যে কেউ একটা করেছে। আর আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি 4 সাইড ধরলে আমাদের বাড়ির সাইডে শুধু আমাদের পাশের বাড়ি আছে। তো আমাদের খুব স্বাভাবিক সন্দেহ গিয়ে পড়ে ওদের ওপরই। তো তখনও আমরা শিওর ছিলাম না যে ব্যাপারটা কে করেছে, এটা শুধু আমাদের ধারণা ছিল। তো এই ব্যাপারটাকে সত্যিতে রূপান্তরিত করার জন্য, মানে আমরা তো কারোর সাথে কালো জাদু করিনি, তো আমাদের আইডিয়া নেই যে মানে কেউ করে আমাদের এলাকায় বা কিছু। কিন্তু আমার পিসি বয়স্ক মানুষ আর কি, তো আমার পিসি একজন পরিচিত আছে যে আর কি কালো জাদু নিয়ে কাজ করে। তো সে হচ্ছে গিয়ে তার সাথে দেখা করেছিল আমার পিসি আর কি। তো আমার মার আমাদের কথা বলার সাথে সাথে ওই মহিলাটা কিছু না জিজ্ঞেস করে আর কি, নাম কি, কোথায় থাকো, এসব জিজ্ঞেস না করে সে সোজা বলে দিয়েছিল যে তোমাদের বাড়িতে যা হয়েছে সেটা করেছে হচ্ছে কি তোমাদের পাশের বাড়ির লোক, একটা মহিলা করেছে। সে এমনকি তার শাড়ির কালারটাও বলে দিয়েছিল যে হলুদ রঙের শাড়ি পরে তোমাদের বাড়ির দিকে পেছন ঘুরে হাত থেকে এরকমভাবে ছুঁড়ে মেরেছিল। কিন্তু কেসটা হচ্ছে আমরা সবটা তুলে ফেলে দিয়েছিলাম, আগুনে পুড়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি নিচে নিয়ে গিয়ে। কিন্তু যখন আমরা ওই মহিলার সাথে দেখা করেছি আর কি জানার জন্য যে কে করেছে বা কি, ততদিনে আমাদের ঘরের ঢালাইটা অ্যাকচুয়ালি হয়ে গেছিলো।
তো তারপরে যখন ওনার সাথে আমরা দেখা করি তখন গিয়ে সে বলে যে তোমাদের বাড়ি তো এখন ঢালাই হয়ে গেছে, কিন্তু একটা টুকরো এখনো তোমার মেয়েদের ঘরের ওপরে ছাদটাতে রয়ে গেছে, ওটা আমরা ফেলতে পারিনি, মানে কিছু একটা রয়ে গেছে এখন আর কি। এটাই হচ্ছে গিয়ে তখনই আমরা জানতে পারি যে তখন আমরা জাস্ট শিওর হয়ে যাই যে আমাদের পাশের বাড়ির লোকেরা করেছে, কিন্তু যেহেতু এটা তো আর কোনো কেস করা যায় না কিছু করে, তো আমরা আর কিছু করতে পারিনি আর কি। বাড়িতে মা পরে পুজো টুজো দিয়েছিল শান্তি সিদ্ধির জন্য আর কি। তারপর বাড়িতে কি চলছিল, তার কিছু কি হয়েছিল? বাড়িতে চলছিল অ্যাকচুয়ালি আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছিল সেটা আমার এই ঘটনাটা হওয়ার আগেও কিছু হয়েছে ছোট ছোট, তারপরে একটু ইন্টেন্সিটিটা বেড়ে গেছিলো আর কি ঘটনাগুলো দেখার। যেমন আমার প্রথম এক্সপিরিয়েন্স যেটা হয় সেটা হচ্ছে কি আমরা ক্লাস 6-এ, তখন আমরা থাকতাম হচ্ছে কি আমাদের বাড়ির পুরনো প্লটে আমাদের ঘরটা ছিল হচ্ছে কি আমাদের বাড়ি যদি ধরা হয় তাহলে একদম এন্ডে আমাদের ঘরটা ছিল, ভেতর দিকে সব থেকে। তো তখন আমার মা কাজের জন্য সকালে বাইরে যাওয়ার ছিল আর কি, আমার দিদি আর আমার বাবা বাড়িতে ছিল, কিন্তু মার ট্রেন বা বাস ধরা ছিল, যার জন্য মা সকালবেলা 6টার দিকে কি 5:30টার দিকে বেরিয়ে যাচ্ছিল। তো আমার দিদি আর বাবা গেছিলো হচ্ছে গিয়ে আমার মাকে সি অফ করতে, বাড়িতে কেউ ছিল না, তখন আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম। তো তখন আমি আমার মনে হলো যে কেউ একটা আমার মুখের একদম খুব কাছে এসে শ্বাস নিলে যেরকম আমরা একটা সেন্স পাই যে কেউ একটা শ্বাস নিচ্ছে, সেরকম আমি একটা সেন্স পাই যে কেউ আমার মুখের কাছে এসে একদম একটা শ্বাস ফেলছে আর কি। কিন্তু আমি যখন আমার সাথে তো তখন ঘুম ভেঙে যায়, কারণ আমার খুব কাঁচা ঘুম হয় আর কি, অল্প শব্দ অল্প একটু আওয়াজ হলেই একটু টাচেই আমি ঘুম ভেঙে যায়। তো আমি ঘুম ভেঙে দেখলাম যে পুরো বাড়িতে কেউ নেই। এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তারপরের এক্সপিরিয়েন্সটা ওই ক্লাস 6-7 দিকেই হয়, ওই পুরোনো ঘরেই হয় আমার। সেটা হয় হচ্ছে গিয়ে আমার জাস্ট সেন্স হয় যে কারো বুড়ো আঙুল যদি আমার নাকের কাছে আসে তাহলে তো আমি একটা টের পাবো। তো আমার ওরকমই সেন্স হয়েছিল যেন কেউ একটা চেক করছে যে আমি বেঁচে আছি কি, শ্বাস নিচ্ছি কিনা, একদম নাকের কাছে আর কি এরকম আঙুল ধরেছে। আর আমি এটাও সেন্স করতে পারছিলাম যে ওটা কোনো লোকের হাত আর কি, লোকের হাত আর মহিলার হাতের মধ্যে একটা ডিফারেন্স পাওয়া যায়, একটু মোটা হয় আর কি। তো আমি ওটা সেন্স করেছিলাম। এটা ছিল হচ্ছে কি এই দুটো ছিল হচ্ছে আমার একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স এই বাড়িতে। তারপর তো ওই ঘটনাটা হয়, কালো জাদু বা তন্ত্র সাধনা করে আমাদের বাড়িতে ফেলা হয়। তারপরে হচ্ছে কি আমাদের এই বাড়িটা তৈরি হয়ে গেছিলো, এই প্লটটা আর কি। তারপরে যেটা হয় হচ্ছে কি তারপর নারায়ণ পুজো করেছিল মা, শান্তি সিদ্ধির জন্য যজ্ঞ করেছিল। তারপর অনেক দিন বন্ধ ছিল আর কি, আমি কিছু সেন্স করতে পারছিলাম না। কিন্তু তারপর ক্লাস 11 কি 12-এ হবে হয়তো, তখন আমার ফার্স্ট হয় হচ্ছে গিয়ে আমার একটা অভ্যাস আছে, গরমকালে হচ্ছে গিয়ে আমি না পা বের করে শুই। আচ্ছা, এক পা বের করে শুই। আমি কাঁথা নিয়ে শুই ঠিকই, গরমকালে হ্যাঁ, গরমকালে আমার একটা অভ্যাস যে পাটা আমি বের করে শুই। এখন আমরা চেঞ্জ করে দিয়েছি হচ্ছে গিয়ে লম্বালম্বি শুই, খাটের পাখার দিকে মাথা দিয়ে আর কি। আগে যেহেতু আড়াআড়ি শুতাম তার জন্য আমার পাটা একটু বেরিয়ে থাকতো আর কি। আর আমি গরমকালে ওই জন্য একটু পাটা বের করে শুতাম যাতে খুব গরম না লাগে কাঁথার নিচে আর কি। তো যখন 11-12-এ আমি পড়ি তখন আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের নতুন ঘরে, সেটা হচ্ছে গিয়ে আমি পা বের করে শুয়েছি, আমার ঘুম চলেও এসছে, কিন্তু যখন এই ধর রাত 2:30-3টের দিকে আমার বেশি এক্সপিরিয়েন্সগুলো হয় আর কি। আর 3টে বাজে তো সবাই জানে ওটাকে নাকি বলেই হচ্ছে গিয়ে উইচিং আওয়ার আর কি, যখন হচ্ছে গিয়ে আত্মা বা যারা আছে তারা হচ্ছে গিয়ে জেগে ওঠে বা যেটাই বলে আর কি, ইংলিশে এটাকে বলে উইচিং আওয়ার, যেটা আমি শুনেছি আর কি। তো আমি তখন টের পেলাম যে আমি শুয়ে আছি, একটা ঠান্ডা হাত, আর আমি এটাও ফিল করতে পেরেছি ওটা একটা মহিলার হাত, কারণ মহিলাদের হাত একটু লম্বা হয়, পাতলা হয়, সেটা তো গায়ে হাত দিলে তুই বুঝতে পারবি সেটা। তো আমি যখন শুয়ে আছি আমি জাস্ট টের পেলাম যে আমার পায়ের পাতার উপরে এরকমভাবে হাতটা রেখেছে, খুব জোরেও না আবার কিছুও না, জাস্ট হাতটা রেখেছে, আর হাতটা পুরো ঠান্ডা। আমি টের পেয়েছি, আমার পাতলা ঘুম হওয়ার জন্য আমি ঘুম থেকে উঠেছি, আমি সোজা হয়ে বসে আমি আমার পায়ের দিকে তাকালাম, আমি টের পেলাম একটু পরে সে হাতটা ছেড়ে দিল। হাতটা ছাড়ার পর আমি কিছু বলিও নি, কিছু করিও নি, আমি পাটা গুটিয়ে আবার জাস্ট শুয়ে পড়েছি আর কি। এটা হচ্ছে আমার 11-12-এ নতুন ঘরে আসার পরে আর কি ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়। যেটা পুরনো ঘরে তোমার ওই ছেলের ওটা ক্লাস 6-7 এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ, তারপরে 5-6 বছর মতো কিছু আর টের পাইনি। এটা হচ্ছে কি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এই নতুন ঘরে এসে, কারণ আমরা যখন ওই ঘটনাটা হয়ে যায় যে কালো জাদু, তারপরে মা নারায়ণ পুজো করার পরে আমরা ভেবেছিলাম যে হয়তো আমি আর কোনো কিছু এক্সপিরিয়েন্স করবো না, বাট দেখলাম 5-6 বছর পর 11-এ যখন পড়ি তখন আবার এই এক্সপিরিয়েন্সটা নতুন করে হয়েছে। আর এর পরের এক্সপিরিয়েন্সগুলো তারপর খুব বেশি গ্যাপে না,
কিছুদিন পর পর আমি করেছি। যেমন হচ্ছে গিয়ে আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, 12-এর পরে আর কি, ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন খুব বেশি কিছু এক্সপিরিয়েন্স করিনি, আবার খুব ছোটো একটা করেছি। আমি জানি না সেটা ভৌতিক কিনা বা কিছু, বাট আমার যেটা মনে হয়েছে সেটা ভৌতিক, যেহেতু আমি আগেও এক্সপিরিয়েন্স করেছি আর কি। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম রাতের বেলা, তখনও এরকম 2-2:30 বাজে আর কি। তখন আমি শুনতে পাচ্ছি আমাদের দরজাটা আমি খোলা দেখতে পাচ্ছি, কারণ আমাদের ঘরে জানলা খোলা থাকে সবসময়, আলো থাকে মোটামুটি একটু, তো আমি দেখতে পাই আর কি যে ঘরের কোথায় কি আছে। তো আমি দরজাটা আমাদের বন্ধ করে শোয়ার অভ্যাস না, তো খুলে শুয়েছি আমি, কিন্তু দরজার মধ্যে প্রত্যেক কিছু সেকেন্ডের মধ্যে 3বার করে শুধু নক হচ্ছে, মানে ঘরে আসার জন্য যদি মানে আর কি যেরকম আর কি ইয়ে করি আমরা, ওরকম 3বার করে নক হয়েছে। ফার্স্টবারে আমি ভেবেছি কি যে কিছু ঝোলানো আছে হয়তো দরজায়, সেগুলোর হয়তো আওয়াজ হচ্ছে, বাট আমি চুপ করে গেছি। তখন কথা বলা থামিয়ে দিয়ে আমি চুপ করে শুয়ে পড়েছি, কারণ আমি তখন একটু ভয় পেয়ে গেছিলাম আর কি যে নক হচ্ছে কিন্তু কেউ নেই। কিন্তু চুপ করার পরেও আমি দেখলাম একটু পরে আবার সেই 3বার নক হলো। তখন আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে তখন আমি কথা বলা বন্ধ করে হনুমান চালিসা পড়া শুরু করেছি। মানে পড়ছি না, না আমার পাশে আমার দিদি শুয়েছিল। দিদি শুয়েছিল কিন্তু আমি জেগেছিলাম আর কি, আমি জেগেছিলাম আর আমি শব্দটা টের পেয়েছি। এটা হচ্ছে কি আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স, যেটা আমার হয় হচ্ছে কি ফার্স্ট ইয়ারে। তো আমি তখন বাবা মাকে বলতাম, বাট বাবা মা তখনও মানতে চাইতো না যে আমি ওই দিন হনুমান চালিসা পড়ার পর কি আর কিছু শুনতে পাওনি? না, তারপরে শুনতে পাইনি আমি, তারপর ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে আমি বাবা মাকে বলেছি, বাট বাবা মা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে চাইতো না, বাবা মা বলে যে কিছু হয় না আর কি। তো আমি তখনও মা বাবাকে বারবার জোর করে বলেছি যে দেখো আমি শুনতে পাই, আমার মনে হয় যে কিছু একটা আছে বা কিছু। তো এটা গেল। এটার পরে যেটা হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স হয় সেটা হচ্ছে গিয়ে খুব আনএক্সপেক্টেড ছিল। সেটা হয়তো মা বাবা একটু বিশ্বাস করেছিল কি আমি জানি না, দিদি বিশ্বাস করেছিল। সেটা হচ্ছে গিয়ে নিশির ডাক, যেটা হচ্ছে গিয়ে আমাদের বাংলা পুরোনো গল্পে এসছে যে নিশির ডাক রাতের বেলা নাকি ডাকে, 3বার ডাকে, কিন্তু ডাকলে পেছনে তাকাতে নেই, পেছনে তাকালে কিছু একটা হওয়া ধরা আছে। আমি ঠিক জানি না কি হয়, বাট আমি পরে এটা নিয়ে গুগলেও দেখেছি, আর গুগলে দেখেছি যে নিশির ডাকের এক্সপিরিয়েন্স আরও কম বেশি অনেকেই করেছে, আর এই ব্যাপারটা আছে। তো হয়েছিল হচ্ছে কি আমি কলেজের ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে তখন আমি গেছিলাম হচ্ছে ওয়াশরুমে। আমি দিদিকে আমি ঘুম দেখে এসেছি, ও ঘুমিয়ে আছে, আমি দেখে এসেছি, আমি তখন ওয়াশরুমে এসেছি। আর আমাদের ওয়াশরুমটা কি মানে পেছনে আর কিছু নেই আর কি, পেছনে শুধু একটা হচ্ছে আমাদের ভেন্টিলেটারের জানালাটা। তো আমি বসেছি, বসার পরে আমি টের পেয়েছি যে আমার এক্স্যাক্ট আমার দিদির মতো আওয়াজ করে কেউ একটা ডেকেছে, প্রেমা, কিন্তু আওয়াজটা সামনে থেকে আসছে না, আসছে হচ্ছে আমার কানের পেছন থেকে। আমার তখন ডাউট হয়, আমি ঠিক তখন অ্যাকচুয়ালি নিশির ডাকটা নিয়ে সেরকমভাবে মানে ডিটেলস পড়িনি, আমি সেটা পরে পড়েছি আর কি। তো ফার্স্টবারে যখন ডাক দিয়েছে তখন আমি সাড়া দিয়েছি, কিন্তু আমি পেছনে তাকাইনি, আমি সাড়া দিয়েছি কি দিদি। তখন দেখলাম কেউ আওয়াজ করছে না, আর তো আমি বুঝতে পারলাম হয় ও দরজার সামনে নেই, বা হয়তো আমার সাথে প্র্যাঙ্ক করেও চলে গেছে। তো আমি ভাবলাম যে হয়তো প্র্যাঙ্ক করছে, তা আমি আরেকবার জিজ্ঞেস করলাম কি দিদি। তখনও দেখি যে আমি কোনো অ্যান্সার আসেনি। তার পরের বার যখন আমাকে আবার ডেকেছে পেছন থেকে, তখন আমি একদম পুরো ক্লিয়ার হয়ে গেছি যে আওয়াজটা পেছন থেকেই আসছে আমার। আর তখন আমার মাথায় এসে যে পেছন থেকে এসে ডাকার কোনো উপায় নেই, তার কারণ আমাদের পেছনে দেওয়াল রয়েছে, আর দেওয়ালের পাশে আর কিচ্ছু নেই, কোনো বাড়ি নেই, কারণ বাড়ির দেওয়াল নেই, ডাকার মানে কোনো বারান্দাও নেই যে আমার দিদি এসে ডাকবে সেখানে। তারপরের বার আমি তখন আমার হয়ে গেছে, কিন্তু আমি উঠে যে বেরিয়ে যাবো ওয়াশরুম থেকে সেটা আমি করতে পারছি না, সেই সাহসটা আমার হচ্ছে না আর কি। তখন আমি বসে আছি, আমি ভাবছি যে আরেকবার যদি না ডাকে তাহলে ঠিক আছে, বাট আরেকবার ডাকলে হয় আমি শিওর হয়ে যাব যে এটা আমার দিদি না। ঠিক কিছু সেকেন্ড পর আমি আবার আওয়াজটা পেয়েছি, প্রেমা, আমার পেছন থেকে আওয়াজটা এসছে। তখন আমি চুপ করে কিছুক্ষণের জন্য বসে গেছি। বসার পরে আমি একটু পরে আর কি সাহস করে বেরিয়েছি দেখার জন্য যে দিদি আছে কিনা, কিন্তু আমি গিয়ে দেখলাম যে দিদি ঘুমাচ্ছে। তখন আমি শিওর হয়ে গেছি যে ব্যাপারটা অলৌকিক, এটা আমার দিদি ছিল না। আর আমি পরে যখন পড়াশুনো করলাম, মানে পড়াশুনো বলতে একটু রিসার্চ করেছি আর কি, নিশির ডাকে, যে নিশির ডাক 3বারই ডাকে। আর ডাকে হচ্ছে গিয়ে তুমি যাকে খুব ভালোবাসো বা তোমাকে যে খুব ভালোবাসে তার আওয়াজ করে ডাকে, যাতে তুমি সাড়া দিতে বাধ্য হও। যার জন্য আমি বারবার মানে আমার দিদির সাথে আমি ছোটোবেলা থেকে থেকেছি, যার জন্য আমি দিদির আওয়াজটাই শুনতে পেয়েছি আর কি। আর এটা ছিল হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স, যেটা আমাকে একটু মানে একটু ভয়, আমি একদম যে ভয় পাই না তা বলবো না, আমাকে হয়তো কেউ মানে ভূতে ধরা বা ওই জিনিসটা হয় না, বাট আমি এক্সপিরিয়েন্স
করেছি ভালো মতোই আর কি। এই জিনিসটা বলার পরেও মা বাবা একটু বিশ্বাস করেছিল, কিন্তু পরের যে ঘটনাটা হয়েছিল সেটা হচ্ছে কি আমার একদম মানে বিশ্বাস করতে বাধ্য করে দিয়েছিল আর কি, এরকম একটা সিচুয়েশান। আর হচ্ছে আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিলো, মানে 10-11 দিন ধরে আমার জ্বর হয়েছে, জ্বর আর কিছুতেই থামছে না, আমি এতটাই ভয় পেয়ে গেছি তখন। সেটা হয়েছিল হচ্ছে গিয়ে আমি তখন কলেজে আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, গ্র্যাজুয়েশন হওয়ার পর আমি ফার্স্ট অফিসে চাকরি করছি। এটা 2018 ঘটনা, 2018 শেষের দিকে ঘটনা কি 2019 শুরুর দিকে ঘটনা। আমি তখন আর কি, আমি আর দিদি তখন ঘুমিয়ে আছি, দিদি আমার রাইট সাইডে শুয়ে আর আমি খাটো রাইট মানে লেফট সাইডটায় শুই আর কি। তো আমি ঘুম ভেঙেছে আমার, মানে আধ ঘুম আধ জাগা অবস্থায়। তখন আমি দেখতে পাচ্ছি যে, যেটা সবাই বলে আর কি স্লিপিং প্যারালাইসিসে নাকি সবাই দেখে যে কেউ তাকিয়ে আছে বা কোনো একটা কালো ছায়া, কারো চেহারা দেখা যায় না কখনো, কেউ তাকিয়ে আছে বা ঘরে ঢুকছে, কোনো শব্দ পাওয়া যায় না কিন্তু দেখা যায়। কিন্তু আমার যে কেসটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমি দেখেছিলাম লম্বা একটা লোকই বলবো, মেয়ে না, আমি লোকই দেখেছিলাম, কিন্তু আমি শব্দ পেয়েছি আর কি। শব্দ পেয়েছি কীরকম, মানে সিমেন্ট দেওয়া ফ্লোরে যেরকম আওয়াজ হয় আর কি, জাস্ট মানে পাথর আর সিমেন্ট দিয়ে যে করা ফ্লোরে যেমন কিছু ঘষলে আর কি আওয়াজ হয়, আমি টের পাচ্ছি যে ও কিছু একটা মানে লোহার বা মেটালের কিছু টেনে নিয়ে আসছে, খস 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 আওয়াজ হচ্ছে আর কি। সে আওয়াজ খুব ভারী একটা জিনিস সে টেনে নিয়ে আসছে, টেনে নিয়ে এসে আমার দিদির মাথার কাছে দাঁড়িয়েছে। আমার দিদির মাথার কাছে যখন ও দাঁড়িয়েছে তখন ওর হাত থেকে কিছু তোলেনি, তখনই আমি জাস্ট আওয়াজ করা শুরু করেছি। কিন্তু যেহেতু লোকে বলে যে এটা স্লিপিং প্যারালাইসিস মানে আধঘুম আধা তখন আমাদের মানে চোখ মুখ কাজ করে না, কিন্তু আমরা জেগে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, বাট আওয়াজ করতে পারবো না আর কি। তো সেরকম একটা সিচুয়েশনে আমি যখন দিদির কাছে মাথার কাছে এসে দাঁড়িয়েছে তখন আমি আওয়াজ করা শুরু করেছি, মানে গোঙানি শুরু করেছি। কিন্তু ততক্ষণে আমি দেখতে পাচ্ছি যে ওর হাতের ওই ভারী জিনিসটা তুলছে আর কি। তো যখন আমার মাথায় মানে মাথাকে তো কাজ করছে, আমার মাথায় যখন এসে যে হয় ও দিদিকে মানে কিছু ক্ষতি করবে বা কিছু করবে, তখন আমি জোরে জোরে আওয়াজ করা শুরু করেছি, মানে গোঙাচ্ছি, আমি কিছু বলতে পারছি না। আমি লাইটের সুইচটার দিকে হাত দেওয়ার চেষ্টা করছি যাতে দিদির ঘুমটা অ্যাটলিস্ট ভাঙে, আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু আমি আওয়াজ করতে পারছি না, হাত নাড়াতে পারছি না। যেটা মানে কি বলে হচ্ছে কি স্লিপিং প্যারালাইসিস হলে আর কি তুমি সেন্সে আছো কিন্তু তোমার নার্ভ কাজ করবে না, তুমি হাতে কিছু করতে পারবে না আর কি, কিছু বলতেও পারবে না, কিছু করতেও পারবে না। তো তখন আমি জাস্ট ঘুমিয়ে যাচ্ছি, যখন আমি দেখেছি ও ভারী জিনিসটা তুলছে তখন আমার গোঙানির আওয়াজটা একটু বেড়ে গেছে। তখন আমার দিদি টের পায়, যেহেতু আমার দিদি একটু মানে ভারী ঘুমায় কি, একটু দেরি হয়েছে উঠতে, ও জাস্ট উঠে লাইটটা জ্বালিয়েছে। তখন আমাকে দুবার ধাক্কা দিয়েছে যে কী হয়েছে, তারপরে গিয়ে আমি কথা বলতে পেরেছি, ততক্ষণ আমি শুয়েই ছিলাম। আর এই ঘটনাটা হওয়ার পর মানে আমি সচরাচর আগে তো এক্সপিরিয়েন্স করেছি, খুব বেশি ভয় পেয়েছি বলবো না, হালকা হালকা ভয় আমার এখনো আছে। ক্ষতি করেছিল না, সেটা করেনি, তার আগেও উঠে গেছিল, তো অতক্ষণে ও টের পেয়ে গেছিল। কিন্তু আমি এই ঘটনাটা এতটাই বেশি মানে আমাকে শক দিয়েছিল আর কি। আমার পরের দিন থেকে জ্বর চলে এসেছিলো, আর পরের দিন থেকে জ্বর বলতে হচ্ছে কি আমি ওষুধ খাচ্ছি, সব কিছু করেছি, এমনকি বোধহয় আমি একটা ডক্টরও দেখিয়েছিলাম, সেও আমাকে ওষুধ দিয়েছিল, কিন্তু 10 দিন হয়ে যাচ্ছে জ্বর আমার কিছুতেই ছাড়ছে না, মানে সে কাঁপুনিদের জ্বর আর কি। আমার দিদি আমাকে রাত্রে স্যুপ করে দিচ্ছিল, তাতেও দেখছি গরম খাচ্ছি কিন্তু জ্বর যাচ্ছে না। তখন আমার মা একটুখানি বিশ্বাস করেছে ব্যাপারটা, তখন আমার মায়ের একটু মানে মাথায় এসছে যে হয়তো সিরিয়াস কিছু। তারপরে আমরা বুঝিয়েছি যে ডক্টর দিয়ে কাজ হবে না, যেহেতু ওষুধ খেয়েও খুব কমছে না, 10-15 দিন হয়ে গেছে তারপরেও থামছে। তখন আমার পিসি একজনের খোঁজ দেয় যে সে হচ্ছে কি আগে হয় তন্ত্র সাধনা করতো বা আর কি তাবিজ কবজ দিত আর কি, তার কাছে একবার নিয়ে যেতে। তো সে খুব বয়স্ক, সে এখন দেখেনি, যেহেতু আমাদের পাড়ায় থাকে অনেক বলে তাকে রাজি করানো হয়েছে একদিন দেখার জন্য। তো আমাকে নিয়ে গেছিলো বিকেলবেলা, তখন সে বলেছিল যে নিশ্চয়ই যে তোমাদের বাড়িতে কিছু একটা হয়েছে যার জন্য তুমি খুব ভয় পেয়ে গেছো, আমি তোমাকে তখন আমাকে একটা তাবিজ দিয়েছিল আর কিছু একটা খাইয়ে দিয়েছিল, সেটা খেয়ে আমার তবে গিয়ে জ্বরটা থামে। তাবিজটা দেওয়ার সাথেই মানে একদিনের মধ্যেই আমার জ্বরটা থেমে যায়। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা ঘটনা যেটা আমাকে একদম সত্যি কথা বলতে খুব ভয় পাই দিয়েছে। তারপর থেকে আমি বাড়িতে এগুলো খুব এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু ওই যে পায়ে ধরার ব্যাপারটা আমি ভাবছিলাম যে আমি আর এক্সপিরিয়েন্স করবো না জিনিসটা কখনো, কিন্তু 5 বছর পরে 5 বছরের মতো গ্যাপ ছিল ওই ঘটনাটা, ওই জ্বরটা হওয়ার পরে আমি 5 বছরের মধ্যে আর কিছু এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো আমি আর কোনোদিনই এক্সপিরিয়েন্স করবো না, যেহেতু আমার মা পরেও পুজো টুজো করেছে, আমাদের বাড়িতে কালী পুজোও হয়। কিন্তু খুব আনএক্সপেক্টেডলি আমি এই বছরই
মানে এই বছর 2023-এর কথা বলছি আর কি। 2023-এ একটা ঘটনা হয়েছে কি, ওই গরমকালে যখন আমি আবার শুয়েছি তখন আমি আবার টের পাচ্ছি যে আমার হাত, সেই মহিলার হাতটা আমার পাটা আবার ধরেছে। কিন্তু এবার আমি লম্বালম্বিও শুয়েছি যাতে আমার পাটা বেরিয়ে না থাকে, কিন্তু তারপরও আমি টের পাচ্ছি যে হাতটা আমার পায়ের ওপর। আমি আবার উঠেছি, আবার দেখেছি, আবার শুয়ে পড়েছি। তো আমার ধারণা যে আমি একটু একটু গ্যাপে দেখতে পাই, তো হয়তো আমি, যেহেতু আমি 5 বছর দেখিনি, বাট 5 বছর পর আবার যখন ফিরে এসেছি আমার এক্সপিরিয়েন্স করাটা, হতে পারে আমি সামনে আরও এক্সপিরিয়েন্স করবো বাড়িতেই। এখনও শিওর না, যেহেতু আমি খুব রিসেন্টলি এটা করেছি তাই জন্য আমি ধরে নিচ্ছি যে আমি ওর এক্সপিরিয়েন্স করবো, কারণ আমি খুব গ্যাপেও না আবার খুব ফ্রিকোয়েন্টলিও জিনিসগুলো এক্সপিরিয়েন্স করি না আর কি। একটা কথা বলো, যে যা বললে শুনলাম, এবার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল? এত কিছুর ক্ষতিটা মধ্যে? আমি অ্যাকচুয়ালি শুধু দেখেইছি, যেমন দিদির ব্যাপারটা সেটা শুধু দেখেইছি। আর সেটা মানে স্লিপিং প্যারালাইসিস বলবো কিনা আমি ঠিক জানি না। এটা হচ্ছে কি সায়েন্টিফিক্যালি সবাই বলে স্লিপিং প্যারালাইসিস, যখন আমাদের মানে মাথার ঠিক কাজ করছে কিন্তু আমাদের সেন্স কাজ করছে না, নার্ভ কাজ করছে না। আর এটা আমি শুধু দেখলে তাও একটা মা হয়তো মানতো না যে আমার জ্বর চলে এসছে, হয়তো হতে পারে ভয়ের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বাবা দেখেছিল, আচ্ছা। যেটা হচ্ছে খুব বেশি ঘটনা না, বাট ছোটো একটা ঘটনা। আমার বাবার মাসি যেটা দেখেছিল আর কি, আমার বাবা দেখেছিল হচ্ছে ঘরের মধ্যে দরজার কাছে দুটো মেয়ে দাঁড়িয়ে। আমার বাবা ঘুম থেকে উঠেছে, আমার বাবা বলেছে যে বেরিয়ে যেতে ইশারা করে, বাবা কথা শুনে বেরিয়ে গেছে। আরেকটা যেটা হয়েছিল সেটা হচ্ছে কি আমার ছোটো মাসির সাথে। আমার মা গেছিলো হচ্ছে কি হরিদ্বারে ঘুরতে যখন, তখন আমার মাসিকে রেখে গেছিলো হচ্ছে আমাদের দেখাশোনা করার জন্য। তো আমরা ঘুমোতাম আমাদের ঘরে, আমার মাসি আর মাসির ছেলে ঘুমোতে হচ্ছে আমার ঘরে। তো আমার মাসি ওয়াশরুমে গেছিলো রাতের বেলা, মাঝরাতে উঠে আর কি। তখন যেটা টের পায় হচ্ছে কি মাসি ওয়াশরুম থেকে বেরিয়ে টের পেয়েছে যে মাসি কেউ একটা ফলো করছে, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না, কেউ একটা ফলো করছে। মাসি যখন খাটের ওপরে জাস্ট উঠতে যাবে তখন টের পেয়েছে যে মাসির কাঁধে কেউ একটা হাত রেখেছে। আর যখন মাসি এটা সেন্স করতে পেরেছে তখন ওই বলে না স্পেল বাউন্ড হয়ে যায় আর কি, যখন মানে খুব শখ হয়ে আর কি, কথা বলতে পারছে না, তখন আমার মাসি সেটা স্টিল আর কি দাঁড়িয়ে গেছে ভয় পেয়ে। তো এই দুটো ঘটনার জন্য আমার মা বাবার একটু বিশ্বাস হয়েছে যে আমি ছাড়াও আরও 2-1 আর কি দেখেছি, যেহেতু তার মানে বাড়িতে হয়তো কিছু একটা আছে বা কারো স্পিরিট আর কি ঘুরে বেড়ায় আর কি। এবার একটা কথা বলো, একদম যে প্রথমে যাদেরকে মানে যাকে দেখিয়েছিলে যে তোমাদের বাড়ির ব্যাপারে, যিনি বলেছিলেন যে তোমার পেছন থেকে একজন মেয়ে ফেলেছে, তিনি কি বলেছিলেন? যে তোমাদের বাড়ি থেকে এটা থাকবে বা কি ক্ষতি করার চেষ্টা করেছে? মেন বক্তব্য তার কাছে অ্যাকচুয়ালি আমরা আর ফার্দার যাইনি যে কি হবে বা কনসিকুয়েন্সেস কি হবে সেটা চেষ্টা করনি যে কি ক্ষতি করার চেষ্টা করতে চেয়েছিল উনি পাশের বাড়ি যিনি, সেটার ডিটেলস আমরা অ্যাকচুয়ালি জানতে চাইনি কখনো, যে আমাদের কনসিকুয়েন্সেস কী হতে চলেছে বা কিসের জন্য এক্স্যাক্টলি করেছে। আমরা সেটা অ্যাকচুয়ালি তখন ধরে নিয়েছিলাম যে যেহেতু আমাদের রাইভেলারি আছে একটা, মানে জমি নিয়ে জায়গা নিয়ে ঝামেলা একটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো, ওটা নিয়েই শুধু করেছে, যার জন্য আমরা কখনো যাইনি। আর আমার বাড়িতে সেরকমভাবে খুব বেশি কালো জাদু যে বিশ্বাস করে বা এসবে খুব বিশ্বাস করে সেটাও না যে আমার বাড়ির লোক যাবে। আর অনেক বছর হয়ে গেছে তাই জন্য যাওয়া হয়নি আর কি আমাদের। তাহলে এখন এরকমই চলছে আপাতত, এরকম চলছে। কিন্তু আমাদের বাড়ি আর কেউ এক্সপিরিয়েন্স করে না, শুধু সেটা আমিই করি আর কি হালকা পাতলা বাড়িতে, আর কেউ এক্সপিরিয়েন্স করে না। কিন্তু আমার ক্ষতি কেউ কখনো করেনি আর কি, আমি জাস্ট ওই দেখি, এক্সপিরিয়েন্স করি, ওদের প্রেজেন্সটা আর কি শুধু ফিল করতে পারি, ব্যাস এইটুকুই। আমরা একটা সত্য ঘটনা শুনলাম, এবার বিশ্বাস করার দায়িত্বটা আমি প্রথমে যেরকম বলেছিলাম যে আপনাদের, এবং এর থেকে আপনারা যদি কিছু বলতে পারেন যে কী বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনারা যদি দিতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনাদের যদি এরকম সত্য ঘটনা কখনো ঘটে থাকে আপনাদের সাথে, অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন, ইমেল ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আমাদেরকে ফেসবুকে ইনবক্স করতে পারেন। একটা কথা আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই যেরকম আমরা বলে থাকি, এই ভিডিওতে আমার কর্তব্য আমি মনে করি, কারণ আমরা বৈজ্ঞানিক যুগে বাস করি, সেখানে ভূত প্রেত নিয়ে কথা বলা আপনারা হয়তো কোথাও গিয়ে ভাববেন যে এগুলো একটা নিউজ চ্যানেলে কেন দেখাচ্ছে। আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সত্য ঘটনা যেগুলো ঘটেছে তাদের জীবনে, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার, এবং বাকিটা আপনাদের দায়িত্ব। এবং অবশ্যই এইচআর নিউজ আপনাদেরকে কখনোই ভূতে বিশ্বাস করা বা ভূতে ভয় পেতে বলে না। দেখা হবে আরেকটু অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন এইচআর নিউজ। নমস্কার।